প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সভাপতি আনোয়ার হোসেন। আশা করছি আজকের অনুষ্ঠানে মহিলারা যারা আছেন তারা খুবই উপকৃত হবেন নানান ধরনের ইনফরমেশন পেয়ে। এবং যেহেতু আমরা সবাই জুয়েলারি পরতে পছন্দ করি, তো যেহেতু আনোয়ার সাহেব এসছেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে আপনি জুয়েলারি ম্যানুফ্যাকচার, যখন আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বলেন আপনি ডায়মন্ড কাটিং এবং ডায়মন্ড এক্সপার্ট হিসেবে বোধহয় আপনি এখানে বেশি পরিচিত। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ডায়মন্ড এক্সপার্ট হিসাবে না, এটা আমাদের নতুন প্রজেক্ট হলো প্রায় 20 ইয়ার্স হয়ে গেল, কিন্তু মেইনলি আমি জুয়েলারি হিসাবে। তবে ডাকে স্বাভাবিকভাবে আমাকে ডায়মন্ড, আমাদের এফবিসিসিআই বা অন্য অন্য যেই অর্গানাইজেশনগুলি আছে, বিজনেস অর্গানাইজেশন, তারাও ডায়মন্ড হিসাবে এখন বেশি জানে আমাকে। জি, এই মুহূর্তে আমাদের জুয়েলারির মার্কেটের কি অবস্থা? এই মুহূর্তে জুয়েলারি মার্কেট আগের থেকে একটু ভালো। একসময় তো অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেল। $1800 হলো এক আউন্স, অর্থ 60,000 টাকার উপরে ভরি চলে গিয়েছিল। তো এখন সেটা 40-এর কাছাকাছি চলে আসছে, উপরে নিচে এরকম ভাবে। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলে থাকেন যে ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে কিন্তু আমাদের দেশের যে প্রাইসটা সেটা কিন্তু সমান সমান নেই। ওয়ার্ল্ডে যখন অনেকখানি নেমে যায় সেই তুলনায় কি আমাদের এখানে কিন্তু কমানো হয় না? এটা কেন হয় না? অ্যাকচুয়ালি এটা একটু ভুল বুঝাবুঝির ব্যাপার। এই সম্পর্কে ধারণাটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের যেই দামই হোক, বাংলাদেশে তো ইন্টারন্যাশনাল মার্কেট রেটে এই দেশে গোল্ড ইস্যু করা হয় না। আপনি দেখবেন যে এভরি ডে বিভিন্ন দেশের কারেন্সির ভ্যালুটা দেওয়া হয়। ডলারের এত উঠানামা করতেছে, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, বিভিন্ন দেশের কারেন্সি। এখন এইগুলি নিয়ন্ত্রণ করে গভর্নমেন্টে, বাংলাদেশ ব্যাংক, তারা মনিটরিং করে, তারা এই ভ্যালুটা এইভাবে দেন। এখন গোল্ডের কে করবে এই দেশের ভ্যালু? যার জন্য ওয়ার্ল্ড মার্কেটে উঠানামা করে, উঠানামার পরে আমাদের এই দেশে কীভাবে গোল্ডটা আসবে, এবং এই দেশে আসার পরে এইখানের যারা বুলিয়ন মার্কেট নিয়ন্ত্রণ করে, পিওর গোল্ডের মার্কেট, তারা তখন প্রাইসগুলিকে কোট করে। আমাদের এখানে ব্যাগেজ রুলে আসতে পারে, আমাদের এখানে ইউজাররা রিসাইকেলিংয়ে রিসাইকেলিংয়ে অনেক এইগুলি হয়, পিওর গোল্ড হয়, সেইগুলির উপরে ডিপেন্ড করে আমাদের মার্কেট। তো এইগুলির ভিতরেও দেখা যায় যে প্রায় 3-4 হাজার টাকা ভরিতে অনেক সময়ের জন্য ডিফারেন্স হয়ে যায়। এবং এর সাথে আরও হলো পার্শ্ববর্তী দেশ, বিশাল মার্কেট ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ভরিতে অনেক ডিফারেন্স আছে না, ওইখানে কিন্তু পিওর গোল্ডের ভরি বেশি। বাংলাদেশ থেকে, বাংলাদেশ হয়ে কিন্তু ইন্ডিয়াতে যায় 24 ক্যারেট না 22 ক্যারেট। 24 ক্যারেট হলো পিওর ফর্মে থাকে। তো ওটা হলো আমাদের দেশ হয়ে কিন্তু ইন্ডিয়াতে যায় এখনো। এই যে দেখেন এয়ারপোর্টে 24 ক্যারেট যেটা আপনি বলছেন, 24 ক্যারেটের কি অনেকে পড়েন? কারণ আমরা যেটা জানি যে 24 ক্যারেটের গহনা বেঁকে যায়, ভেঙে যায়। না, 24 ক্যারেট, হ্যাঁ, না, 24 ক্যারেটটা হলো পিওর ফর্মে। যে কোনো মেটালই যখন পিওর ফর্মে থাকে সেটা খুব সফট থাকে। এটা সায়েন্টিফিক রিজনও আছে। আপনার সিলভার বলেন, যদি পিওর থাকে সেটা সফট থাকবে। আপনার মার্কারি বলেন, সেটা তো একেবারে লিকুইড ফর্মে চলে যায়। এবং এটার সাথে যত মিক্সিং হবে, অন্যান্য ধাতুর সাথে মিক্সিং হবে, তত এটা স্ট্রং হয়ে যাবে। এটার অ্যাটমগুলি একটার সাথে আর একটা তখন খুব স্ট্রংলি এটা থাকে। এটার সেপারেট একটা এক্সপ্লেন আছে। তো আমরা শুধু না, সারা পৃথিবীতেই 24 ক্যারেটের কখনো অর্নামেন্ট ইউজ করতে পারে না। আপনি দেখবেন যে ডায়মন্ডের কথা আসলো, যেহেতু ডায়মন্ড বা দামি যেগুলি স্টোন আছে, সেই স্টোনগুলি সাধারণত সেট করা হয় 14 ক্যারেট। 18 ক্যারেটেও না, 14 ক্যারেটে। 14 ক্যারেট কিন্তু অনেক স্ট্রং। এটা স্টোনগুলিকে ধরে রাখার জন্য সহজে নষ্ট হয় না এবং পড়ে যায় না। এইটার জন্য 14 ক্যারেট ইউজ করা হয়। 18 ক্যারেট ইউজ করা হয় আমাদের দেশে। 18 ক্যারেট ইউজ করে আমাদের দেশ তো খুব বেশি বড় 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 অর্নামেন্ট। যেমন কয়েকদিন আগে জেনেভাতে, 3-4 দিন আগে জেনেভাতে ব্লু, যেটা ব্লু স্টোন, একটা ব্লু ডায়মন্ড সেল হয়েছে। এটা অ্যাবাউট $50 মিলিয়ন। তো $50 মিলিয়ন যদি একটা স্টোন, এটাকে ধরে রাখার জন্য তো যতগুলি আপনার সিকিউরিটির দরকার, তার ভিতরে একটা মেন সিকিউরিটি হলো যেখানে আপনি ওই ডায়মন্ডটাকে বসাবেন, অর্থাৎ সেই মেটালটা হইতে হবে খুব স্ট্রং মেটাল। এই জন্য সবসময়ের জন্য
আপনার ওই সংকর ধাতু ইউজ করা হয় এবং গোল্ডের পরিমাণ আপনার 24 ভাগের কত ভাগ গোল্ড আছে তার উপরে হলো ক্যারেট, যেমন 22 ক্যারেট বলতে বোঝায় যে 22 ভাগ গোল্ড, 2 ভাগ আপনার হলো খাদ আছে, বা তারপরে 21 ক্যারেটে এইরকম, 18 ক্যারেট এইরকমই। কিন্তু এর মধ্যে যেটা শুনছিলাম, আমি অনলাইনেও পড়েছি যে মাঝে কিন্তু দুবার মনে হয় ওয়ার্ল্ড মার্কেটে আপনার প্রাইস আপ ডাউন করেছে, তখন কিন্তু বাংলাদেশি মার্কেটে কিন্তু অ্যাডজাস্ট করা হয়নি। এবং এটাও পড়ছিলাম যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকেই নাকি আপনার একটা দাবি ছিল বা একটা অনুরোধ ছিল যেন এরকম না করা হয়, যে প্রাইসটা যেন নামানো না হয় ওই সময়টায়। না, এটা আরেকটু বলি, এটা এইভাবে তো আর করাও যাবে না, তখন করলে তো আপনার অন্য অন্য জায়গায় চলে যাবে মানুষ, এইখান থেকে কেন কিনবি বা কেন। এটা সাধারণত আমাদের দেশে যেহেতু তাৎক্ষণিকভাবে এটার উপরে প্রভাব ফেলে না, আমাদেরকে যদি প্রাইসটা বেড়ে যায় তাহলে আমাকে অন্তত 2-3 দিন দেখতে হয় যে যদি কমে যায়, তখন প্রতিদিন আমাদের রেট দেওয়া যায় না, ওই রকম অ্যারেঞ্জমেন্ট বা ওই রকম ফ্যাসিলিটিস আমাদের এইখানে নাই। তো যার জন্য হলো 2-3 দিন অপেক্ষা করতে হয়, যদি বেড়ে যায় তাহলে বাড়াই দিতে হয়, আর কমে গেলে ঠিক ওই রকমভাবে কমিয়েও দিতে হয়, এটা হলো। আর কমানো না কমালে এইটা হয় না। আমাদের দেশের অর্নামেন্টের রেট আর পিওর গোল্ড রেট কিন্তু এক না। আমাদের এইখানে অর্নামেন্টের রেটগুলিকে করা হয়, এইখানের 5% ভ্যাট আছে, ওই ভ্যাটগুলি তো দিতে হবে। বিজনেস মানেই তো হলো তার সাথে কিছু যেইভাবে সেইখানে বিজনেস করবেন, লাভ করবেন। আমাদের এখানে তো মানে জুয়েলারিতে হচ্ছে এন্ড প্রোডাক্টটা, ফিনিশ প্রোডাক্টটা। আর আপনি যখন অর্ডার নিচ্ছে, কোনো দোকানে গিয়ে যখন অর্ডার দেওয়া হচ্ছে, তখন তো গোল্ডের দামটা তো আলাদা করে বসানো হচ্ছে, এবং মানুষ তো যেটা ভরি হিসেবে যখন জানছেন, যেমন এই যে এখন ওয়েডিং সিজন আসছে, তো ওয়েডিং সিজন চিন্তা করেই কিন্তু মানুষজন কিন্তু তাদের টাকা পয়সার কথা চিন্তা করেন, যে এখনো কিন্তু প্রায় 40,000। আচ্ছা, আমি আপনাকে আরেকটু খোলাখুলি বলি দর্শকদের, তারাও এটা বুঝতে পারবেন। সেটা হলো যে আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমিও বুঝতে পারি, সবাই বুঝতে পারে, কারণ এটা তো আপনাদের ভিতরের কথা, এই কথাগুলি ক্লিয়ার হওয়ার দরকার। সেটা হলো যে 5% ভ্যাট এবং 12% হলো আমাদের দেশের হাতে তৈরি যে মেকার কাজ করেন, এখন এক্সপোর্ট কোয়ালিটি অর্নামেন্টের জন্য 12% তারা নিয়ে নেন। এটা সবাই নেন, এটা ওপেন সবাই, তার কারণ ওদের অনেক কাজ করতে হয়। তাহলে 12 এবং 5 হলেন 17%। এরপর আমাদের বিজনেস, আমরা যে এত এই একটা বিজনেসে হিউজ পুঁজি, এখন তো ধরেন জুয়েলারি বিজনেস মানে হলো বিগ ক্যাপিটাল, অনেক অনেক বড় ক্যাপিটাল লাগে, সেই ক্যাপিটাল ইনভেস্ট করতে হচ্ছে, তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে, এর সাথে অ্যাড করে হলো অর্নামেন্টের ভ্যালু আপনার এখানে নির্ধারণ করা হয়। আর পিওর গোল্ড যেটা, সেটা তো আর অর্নামেন্ট না, সেটা তো আপনি ইচ্ছে করলে আপনি 1 টন কিনবেন, কিনে নিয়ে যেতে পারেন, কিন্তু এটা নন ইউজেবল। তো ইউজেবল হলেই সেইখানে আপনি দেখেন যে একটা স্যুট পিস তৈরি করেন আপনি, সে যদি 500 টাকা দিয়ে স্যুট পিস তৈরি করেন, তার মেকিং কত? 7,000, 8,000, বিভিন্ন জায়গায় বিভিন্ন 5,000 টাকা মেকিং চার্জ, তাই না? মেকিং যারা যারা যে সমস্ত যারা মেকার আছে, বড় বড় আপনার ওই বিষয়ের ফেব্রিক্স যারা তৈরি করে, এইরকম টেইলারিং, তারা তো মেকিং নেবে 500 টাকা দিয়ে, স্যুট পিস কিনলেও সেই মেকিং চার্জ নেবে, এবং আপনার 50,000 টাকা দিয়ে কিনলেও সেই মেকিং চার্জ নেবে। অর্থাৎ মেকিং চার্জে তো কোনো আর এইখানে ঠিক ওই রকমভাবেই আমি এক্সাম্পলটা দিলাম এই জন্য যে আপনি পিওর গোল্ডের মার্কেট হোল ওয়ার্ল্ডে একই রকম, এক এক দেশের উপরে তার আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, একটা ছোট বিরতি নিয়ে আসি। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে। জি, আপনার সঙ্গে কথা বলছিলাম এই ভরির মূল্য নিয়ে। না, ভরির মূল্য যে আপনি মাঝি বলেছিলেন
যে দুবাই থেকে আমরা যদি কিনি, শুধু দুবাই না, ওই যে হজে যায় অনেকে, হজে যে সৌদি আরব থেকে কিনেন, জেদ্দা থেকে কিনেন, তো তারা শুধু দেখেন যে গোল্ডের দামটা, তারা পিওর গোল্ডের দাম দেখেন না। আমাদের এখানে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, পিওর গোল্ডের দাম ওইখানেও ডিফারেন্ট, পিওর গোল্ড এবং অর্নামেন্ট গোল্ডের দাম ডিফারেন্ট। এবং এখানে যেরকম 24 ক্যারেট 22 ক্যারেট মানে আলাদা করে, এখানে তো 24 ক্যারেট নেই, 22 ক্যারেট, 24 ক্যারেট আছে কিন্তু এটা অর্নামেন্ট না। জি, ওটা একদম পিওর ফর্মে থাকে। আমি সেটাই বলছি যে 22 ক্যারেট 21 ক্যারেটের যে জুয়েলারি যেগুলো আছে সেগুলোর কিন্তু দাম একরকম হয়, আবার বাইরের আমরা যখন কিনতে যাই তখন কিন্তু আবার আরেক রকম দাম আসে, মানে একটু ডিফারেন্স থাকে। বাইরেও পিওর গোল্ড এবং অর্নামেন্টের ডিফারেন্স থাকে, তবে ওরা মেকিং ধরে, যেটা ওদের আরেকটা হলো আমাদের ওদের বিষয়ে পার্থক্যটা হলো যে ওরা যেই অর্নামেন্টগুলি করে হাতে তৈরি করে না, মেশিনে, ওরা মেশিনে তৈরি করে, কাস্টিংয়ে হয়, চেইন ফর্মে হয়। আমাদের অর্নামেন্ট আর ওদের দেখেন আপনি অনেক ডিফারেন্স। আমাদের থাউজেন্ড কম্পোনেন্ট, ছোট্ট ছোট্ট পার্টসগুলি, এইগুলি একসাথে করে মেকাররা ওয়েল্ডিং করে। এই যে যারা একটু এফোর্ড করতে পারেন বাইরে থেকে কেনার ব্যাপারে, তাহলে তারা কেন বাইরে থেকে কিনছেন? ঢাকায় আপনার আপনি কি মনে করেন যে যেই পার্সেন্টেজ বাইরে থেকে কিনছে আর যারা এখানে কিনছেন, আপনি কি স্যাটিসফাইড? না, বাইরে থেকে তো কিনে নেগলেক্ট পার্সেন্ট, ওটা আপনার কোনো কাউন্টেবল মধ্যে না। আপনি দুবাই গেল, এফোর্ডেবিলিটির কথা কিন্তু বলছি যে বাংলাদেশে যারা আছেন, আপনি একটু আগে বলছিলেন যে এফোর্ডের ব্যাপারও না, এটা একটু ডিজাইনেরও ব্যাপার আছে। বাইরে সাধারণত দুবাই বা মিডল ইস্টের কথা ধরা যায় যে ওই সমস্ত জায়গায় গোল্ডের দাম কম, কিন্তু ওই জায়গার ডিজাইন তো আপনাকে পছন্দ হবে না। আমাদের এইখানে 10 ভরিতে যেই সেটটি করা যায় হাতে তৈরি, এবং আমাদের এই কালচারের সাথে মিল রেখে যেই রকমভাবে নর্মালি তো বিয়ে উপলক্ষে, তারপর পার্টি উপলক্ষে এগুলি পরে থাকে সাধারণত মেয়েরা। এখন ওদের দেশের এই অর্নামেন্টটা তৈরি করতে গেলে মিনিমাম 40 ভরি দরকার হবে, কারণ ওরা তো হাতেই এরকম ভাবে কাজ করে না। আপনি কিন্তু মানে আপার মিডল ক্লাসের কথা বলছেন, এবং একটু আগে আপনি যেটা বলছিলেন যে মিডল ইনকাম গ্রুপ বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের মাঝেও তো বিয়ে শাদী তো হচ্ছেই। তো এই যে ওয়েডিং সিজন আসছে, এখন তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটি মার্কেট যেটা গ্রো করেছে সেটা হচ্ছে ইমিটেশন, যেটা আপনার রূপোর উপরে গোল্ডের পানি দিয়ে যে তৈরি হচ্ছে সেই গহনাগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি হচ্ছে, যেহেতু তারা কিন্তু গোল্ডটা এফোর্ড করতে পারছে না। ওটা ফ্যাশনের জন্য চলে, ওটা বিয়ে শাদীতে কিন্তু অনেক সময় বিয়ে শাদী তো অনেকে, এটা একদিনের জন্য ব্যাপার, অনেকে ভাবেন যে আমাদের এই অনুষ্ঠানটা অন্তত লোকাল মার্কেট, এই যে মার্কেটটাকে ধরার জন্য আপনাদের দিক থেকে কি কোনো পদক্ষেপ নেই? না, আমাদের দিকে ইচ্ছা করলে তো গোল্ডের ব্যাপারে তো পদক্ষেপ নেওয়া যায় না, অন্যান্য কিছু যায়। এখন গোল্ডের ব্যাপারে গোল্ড যদি দিতে হয়, এটা তো বাংলাদেশের কোনো মাইনও নাই, এবং এইগুলি ল্যাবরেটরিতেও তৈরি করা যায় না, ফ্যাক্টরিতেও তৈরি করা যায় না। গোল্ড তো হলো মাইনিংয়ে হোল ওয়ার্ল্ডে আপনার এখন 1 টন গোল্ড থাকুক, আপনি পৃথিবীর যে কোনো দেশে বিক্রি করতে পারেন। পৃথিবীর এই যাদের কথা আমি বলছি তারা কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে তাদের মাঝে থেকে গুটি কয়েকের হয়তো আত্মীয় স্বজনরা বিদেশে থাকেন, হয়তো সৌদিতে কেউ থাকছেন, অথবা ভারতে আছেন, অথবা মালয়েশিয়াতে আছেন। তো তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ওখান থেকে কিন্তু টুকিটাকি যাই হোক ওখান থেকে কিন্তু প্রেফার করে থাকেন। এই যে তারা যে যারা পারছেন এফোর্ড করতে, এই সংখ্যাটিকেও আপনারা না, এটা আমরা গুনার ভিতরে রাখি না, কারণ ওইটা আগেই বলছি যে ওইটা একেবারে ক্ষুদ্রতম একটা ভগ্নাংশ। এখন ক্ষুদ্রতম, যে আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, এখানে মার্সিডিজ BMW চলতেছে, এখন রিক্সা চলে কতগুলি, তার আপনি কম্পেয়ার করেন রিক্সার সাথে মার্সিডিজ যদি 2-4টা চলে। আমাদের ইকোনমি কিন্তু বলছেন যে আমাদের যে পার্সেন্টেজটা মিডল ইনকাম গ্রুপের যে পার্সেন্টেজটা আগে ছিল তার চেয়ে কিন্তু এখন অনেক বেড়েছে, তার মানে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু বেড়েছে। ওইগুলি ঠিক আছে, সেটা হলো যে মানুষের যারা ক্রয় ক্ষমতা আছে, এবং আপনি যখন একটা গয়না পছন্দ করবেন তখন তো করবেন ওজনে কম হইতে হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর হইতে হবে, পছন্দসই এবং ভালো একটা ডিজাইনের হইতে হবে। এটাই তো নর্মালি গয়না ইউজ করেন যারা গোল্ডের ক্ষেত্রে। আর আপনি ইমিটেশন বা অন্যান্য বললেন, সেগুলি তো ওয়ান টাইম ইউজ করে কালার নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও সেগুলি পার্টি যদি চলে তারা বাধ্য হয়ে কিন্তু এগুলোতে যাচ্ছেন, কারণ হলো যে এত বেশি দাম হয়ে আছে। এবং আমি আরেকটি জায়গায় পড়েছিলাম যে প্রজেকশন ছিল যে এন্ড অফ দ্য ইয়ার হয়তো এরকম ভাবে নেমে যাবে যে 20,000-এ হয়তো নেমে আসতে পারে, এরকম একটি প্রজেকশনের কথা আমি পড়েছিলাম। না, এটা হলো অনুমান নির্ভর। আপনি ইকোনমি তো এইরকম ভাবে হয় না, বেড়ে যায় কিন্তু কমে যায় না হঠাৎ করে। জি,
বিশেষ করে গোল্ড তো হলো ওয়ার্ল্ড ইকোনমি নিয়ন্ত্রণ জি, করতেছে। খুব যদি ভুল না হয়ে থাকি এটা মনে হয় চায়না অথবা আমেরিকার যে গোল্ড কিনে নেওয়ার ব্যাপারটি মনে হয় একটি ছিল, যে তারা যদি সেভাবে এফোর্ড করতে না পারেন ওই ইকোনমির উপর ডিপেন্ড করে বোধহয় এরকম ছিল, যে ওই প্রজেকশন ধরে। না শুধু এটা না, অ্যাকচুয়ালি গোল্ডের দাম বেড়ে গেছে কিন্তু 2003 সাল থেকে, জি যখন আমেরিকা মিডল ইস্ট অর্থাৎ ইরাকে অ্যাটাক করেছিল, এবং তারপর থেকে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট 2003 আমি ঠিক বলবো না, 2003-এর আগে থেকেই মনে হয় বাড়তে শুরু না। করে, কারণ হলো প্রথমে ছিল 7,500-এর মতো না, ওই ওটা সময়টাতে। বাড়া অবস্থায় ছিল। জি, এবং তারপর থেকে গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করে 8,500 9,500। 6,400 টাকা ছিল, ভরি ছিল 2003-এর আগে 6,400। মার্চের শেষের দিকে যে সম্ভবত 18 থেকে 20 মার্চ ইরাক অ্যাটাক করে আমেরিকা, এবং মিডল ইস্টকে তছনছ করে যখন ফেলে, তখন মিডল ইস্টের অনেক ধনী মানুষ, মিডল ইস্টের ইকোনমি কিন্তু অনেক বিশাল ইকোনমি ছিল, এবং সেই ইকোনমি ইউরোপ আমেরিকার সাথে রিলেটেড, জাপানের আসলে সাথে আমি বলতে রিলেটেড পারছি ছিল। এই কারণে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে হ্যাঁ, জানাচ্ছি হ্যাঁ। যে 2003-এ ভরিটা অ্যাকচুয়ালি কত ছিল, নিজের অভিজ্ঞতা থেকেই আপনার সঙ্গে শেয়ার করছিলাম যে হ্যাঁ। ওই সময়টায় মূল্যটা কত ছিল। এটা আমার স্পষ্টই মনে আছে আচ্ছা, যে আপনি এরকম হয়তো- একটি ছিল হ্যাঁ, যে ওই- অগস্টে আপনার গিয়ে দাঁড়িয়েছিল 9,500-এ। হ্যাঁ, এরকম ওটা একটি ব্যাপার 9.5 ছিল। ধীরে ধীরে জি। 2007-এ আসলো 14,000 এবং এই যে 15,000 বাড়তে শুরু করলো হ্যাঁ, তারপর আর নামেনি ওখান নামের থেকে। নেই। ওইটা হলো হোল ওয়ার্ল্ডে পার্সোনাল রিজার্ভে অনেক মানুষে গোল্ড কেনা শুরু করেছিলেন, জি যার জন্য। এবং চায়নার তখন ইকোনমি হঠাৎ করে এত উপরে উঠে গেল, ওরা হোল ওয়ার্ল্ডের বিভিন্ন রকমের মেটাল কেনা শুরু করলো। লোহার দাম বেড়ে গেল, কপারের দাম বেড়ে গেল, সিলভারের দাম, ইভেন কি ইউরেনিয়ামের দামও বেড়ে গেল। তো এইগুলি চায়না খুব, ওদের ইকোনমি আসতেছে আর ওরা ওইগুলি সব রিজার্ভে নিয়ে যাচ্ছেন। এছাড়াও আমেরিকান ডলার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল, ইউরোর উপর আস্থা হারিয়ে ফেলেছিল। মিডল ইস্ট ক্রাইসিসের জন্য মিডল ইস্টের বড় বড় ধনী মানুষরা ওই শেয়ার মার্কেটের তাদের ছেড়ে দিয়ে এবং ডলার, ব্যাংকে থেকে ডলার তুলে নিয়ে ওই গোল্ড রিজার্ভ করা শুরু করেছিল। এই জন্য আপনার গোল্ডের দাম এত বেড়ে গিয়েছিল। দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, মিডল ইস্টে যখন কোনো ফাইট হয়, এই আইএসের উপরে যখন অ্যাটাক করা শুরু করলো, তখন হঠাৎ করে গত সপ্তাহে কিন্তু গোল্ডের দাম অনেক বেড়ে গিয়েছিল। গত 2 সপ্তাহ আগে $100 বেড়ে গিয়েছিল, $1,200 হয়ে গিয়েছিল, এখন $1,100 নিচে চলে আসছে। জি যখনই এই ক্রাইসিসটা একটু ডাউন হয়, তখনই আবার দেখবেন তেলের দাম, আগে ছিল রিভার্স, তেলের দাম বাড়লে গোল্ডের দাম কমে যেত, এখন তেলের দামও বাড়ে, গোল্ডের দামও বাড়ে। দেখবেন যে তেলের দাম বেড়ে যাচ্ছে, গোল্ডের দাম হু করে বেড়ে যাচ্ছে, তেলের দাম কমতেছে, গোল্ডের দাম কমে যাচ্ছে। এই রকম মানে একেবারেই আমাদের এই ইকোনমিটা এখন অন্যরকম ইকোনমি হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং আশা করছি যে আমাদের যারা মহিলা দর্শকরা আছেন আপনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো পেলেন, আগামীতে তাদের মধ্যে যখন বিয়ে শাদী হবে তখন তারা এই ইনফরমেশনকে বেস করেই তারা অনেক কিছু করতে পারবেন। আবার না, আমি বলবো যে অন্তত আপনারা দেশে থেকেই গোল্ড কিনেন, এবং দেশে দুইটা জিনিস আপনারা হলো, যদি সেরকম পরিস্থিতি করে না রাখেন আমরা তাদের- পরিস্থিতি এই জন্য বলছি জি। যে আপনি বিদেশ থেকে একটা অর্নামেন্ট কিনলেন, জি। কেনার পরে সেটা এক্সচেঞ্জ করতে পারবেন না বিদেশে। জি। এই দেশে অর্নামেন্ট কিনলে সেখানে এটি, এখন গ্যারান্টেড অর্নামেন্ট বিদেশে মনে দিচ্ছে হয় এক্সচেঞ্জ করা যায় যদি রিসিপ্টটি থাকে। না, তো আপনি সেই বিদেশে ক্ষেত্রে- যাওয়া আসা কি এমনি চলে জি, যাবেন ওটা আপনি? হচ্ছে ওই যে ওয়েট করে যে নেক্সট কবে যাবে সেই না, কারণে সেটা হয়তো। হলে আপনি দুবাই গেলেন, দুবাই যাওয়াটা যেমন তেমন, দুবাইতে তো আর যারা পারেন তারা আর কি করেন, 2 ভরি জি। 5 ভরি গোল্ড আরো আপনি কিনতে পারেন এখানে বসে, আমাদের দুবাই যাওয়া এখানেই আসার শেষ জন্য। করতে হচ্ছে, আপনাকে হ্যাঁ, আবার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। এটি